ইরানের সাথে পরমাণু চুক্তি বিষয়ে আগামী 2 দিনের মধ্যে বড় ধরনের অগ্রগতির আশা করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার সুইজারল্যান্ডে শান্তি আলোচনায় অংশ নেওয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়ার আগে একথা জানান তিনি। ভ্যান্স বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়াকে এই মুহূর্তে হোয়াইট হাউস সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এদিকে আইআরজিসি হরমুজ প্রণালী বন্ধের দাবি করলেও সেন্টকম জানিয়েছে এই কৌশলগত জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। শনিবার ইরানের সাথে দ্বিপাক্ষিক শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাওয়ার পূর্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আগামী 2 দিনের মধ্যে তেহরানের সাথে পরমাণু চুক্তি এবং লেবানন সংঘাতের অবসানে বড় অগ্রগতি সম্ভব। ইসরায়েল হিজবুল্লাহর চলমান লড়াই এই শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে কিনা এমন প্রশ্নে ভ্যান্স জানান, এই মুহূর্তে মূল লক্ষ্য লেবানন থেকে সংঘাতের বিস্তার রোধ ও সীমান্তে স্থায়ী শান্তি নিশ্চিত করা। এর আগে ফক্স নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ইতিমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছে কারিগরি বিষয় নিয়ে কাজ করছেন। ভ্যান্স বলেন, ইরান যেন দীর্ঘমেয়াদে পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণ করতে না পারে, সেজন্য তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছড়িয়ে নেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চুক্তি নিয়ে রিপাবলিকান সেনেটরদের সমালোচনার জবাবে ভ্যান্স স্পষ্ট করেন, ইরানকে $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল নিঃশর্তভাবে দেয়ার ধারণাটি ভুল। হরমুজ প্রণালী বন্ধের খবরের সংশয় প্রকাশ করে ভ্যান্স জানান, প্রণালীতে এখনো মাইন থাকলেও তা 30 দিনের মধ্যে অপসারণের পরিকল্পনা রয়েছে এবং জলপথটি বন্ধ থাকার কোনো প্রমাণ তার কাছে নেই। লেবাননে বাস্তুচ্যুত খ্রিস্টিয়ানদের প্রসঙ্গে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর প্রচেষ্টায় পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কিছুটা সময় লাগবে। তেহরানের সাথে ওয়াশিংটনের 14 দফা চুক্তিতে সম্মত হওয়া যুদ্ধবিরতিটি শেষ পর্যন্ত টিকে থাকবে বলে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। এদিকে শনিবার সেন্টকম এক্সপোস্টে জানায়, আইআরজিসি জলপথটি বন্ধ ঘোষণার দাবি করলেও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 55টি জাহাজ 17 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল নিয়ে বিশ্ববাজারে প্রবেশ করেছে। এমন উত্তেজনার মধ্যে আলোচনায় এগিয়ে নিতে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তবে তেহরানের পক্ষ থেকে এসেছে ভিন্ন বার্তা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিপক্ষ দল যদি বাধ্যবাধকতা পূরণে অস্বীকার করে তবে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। قاعدتاً برای اجراش ما از هر تلاشی که لازم باشه فروگذار نخواهیم کرد، اما همونطور که گفتیم تعهد در مقابل تعهد، در صورتی که طرف مقابل از ایفای تعهدات خودش سر باز بزنه। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ইরানি দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে একথা জানান তিনি। ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনও সচল রয়েছে এবং আগামী 60 দিন সেখানে কোনো টোলও থাকবে না। এদিকে সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার বলেন, চুক্তিটি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। অন্যদিকে পেন্টাগনের সাবেক মুখপাত্র জন কার্বি জানিয়েছেন, ইরান হরমুজকে কুক্ষিগত করে ফায়দা লুটছে। সমঝোতা চুক্তি অনুযায়ী লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হওয়ায় হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। তবে ইরানের এই দাবি সত্য নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী আগামী 60 দিনের জন্য টোলমুক্ত অবস্থায় খোলা রয়েছে। এদিকে আত্মরক্ষার কৌশলকে তেল আবিব জরুরি মনে করে বলেই ইসরায়েল এই চুক্তি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে বলে জানান সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের উপর যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু চুক্তি স্বাক্ষরের পর থেকে হিজবুল্লাহ সদস্যরাই প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তারপর ইসরায়েল প্রতিক্রিয়া দেখিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ প্রসঙ্গে সাবেক ডিফেন্স সেক্রেটারি বলেন, এটাই চ্যালেঞ্জ। ইরান চাইলে আবারও হরমুজকে কেন্দ্র করে হুমকি দিতে পারে। যতদিন ইরানের হুমকি দেওয়ার ক্ষমতা আছে তারা প্রণালীকে বন্ধ করতে পারবে বলে মন্তব্য করেন তিনি। পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের সাবেক স্পোকসপারসন রিটায়ার্ড রিয়ার অ্যাডমিরাল জন কার্বি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করছে। ইরান রেডিওতে বার্তা দিয়ে প্রণালী বন্ধ করতে চেষ্টা করছে, তাই প্রণালী বন্ধ বলা পুরোপুরি ঠিক নয়, তবে স্বাভাবিক চলাচলও সেখানে দেখা যাচ্ছে না।
কার্বি জানান, ইরান হিজবুল্লাহকে থামাতে পারবে না, ইসরায়েল তাদের জাতীয় স্বার্থ দেখবে। তাই নেতানিয়াহুর নীতির উপর 70% ইসরায়েলি আস্থা রেখেছে বলেও মনে করেন তিনি। একই সঙ্গে তেহরানের সাথে ওয়াশিংটনের সমঝোতা ভেস্তে যাবে বলেও আশঙ্কা করেন জন কার্বি। সাবেক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং মনে করেন, ইরানের সাথে হওয়া সমঝোতা চুক্তি কোনোভাবেই শান্তি চুক্তি নয়, এমনকি ব্যবসায়িক বৈঠকের সাথেও এর তুলনা করেন তিনি। হার্টলিং মনে করেন, ইরানের মাঝে আস্থার অভাব আছে। তার মতে, ইরান তেলের প্রবাহ বন্ধ করার হুমকি দিয়ে আমেরিকাকে চাপে ফেলছে। এটা সামরিক শক্তি ধ্বংস করে ঠেকানো যায় না বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সাথে যুদ্ধ শুরু করাটা আমেরিকার ইতিহাসে অন্যতম ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ স্ট্যান্টন। শনিবার এমএস নাউকে কথা বলেন তিনি। এদিকে ইরানের সাথে চুক্তি সম্পাদনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বিপদের মুখে ফেলেছেন বলে মন্তব্য করেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান ম্যাডেলিন ডেন। তিনি বলেন, শুরুতে যুদ্ধের পক্ষে না থাকলেও সবাই এখন তার সমালোচনা করছে। অন্যদিকে সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনান মনে করেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করবে না জেনেই তাদের জন্য লাভজনক চুক্তিতে রাজি হয়েছেন ট্রাম্প। ইরানের সাথে সংঘাত নিরসনে আমেরিকার সমঝোতা চুক্তি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। এই সমঝোতা থেকে তেহরানই লাভবান হচ্ছে বেশি, এমন আলোচনা উঠে আসছে। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য এবং ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ স্ট্যান্টন মনে করেন, ইরানের সাথে যুদ্ধ শুরু করাটা আমেরিকার ইতিহাসের অন্যতম বাজে সিদ্ধান্ত। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এই সদস্য বলেন, এই সমঝোতা চুক্তির পর অনেক প্রশ্ন উঠেছে। তাৎক্ষণিকভাবে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। $300 বিলিয়ন চুক্তিতে উল্লেখ নেই কিভাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হবে। এসব বিষয়ে হাউসের রিপাবলিকানরাও প্রশ্ন তুলবে বলে মনে করেন তিনি। ইরানের সাথে এই চুক্তির জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দোষারোপ করছেন অনেকেই। তবে কংগ্রেসম্যান ম্যাডেলিন ডিন বলেন, ভ্যান্স এই যুদ্ধে শুরু থেকেই বিরোধিতা করেছিলেন, কিন্তু ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এক ধরনের বৃত্ত হয়ে গেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছাকৃতভাবে তাকে কাদায় ফেলেছেন বলে অভিযোগ করেন কংগ্রেসম্যান ডিন। সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান মনে করেন, ট্রাম্প এখন বুঝতে পেরেছেন ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করবে না, তাই তিনি এমন চুক্তিতে রাজি হয়েছেন যা ইরানের জন্য লাভজনক। সিআইএর এই সাবেক ডিরেক্টর আরো বলেন, নেতানিয়াহুর পরিকল্পনা ছিল আমেরিকাকে ইরান যুদ্ধে টেনে আনা। এখন ট্রাম্প চুক্তি বাস্তবায়ন করতে হলে লেবানন থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহার করতে হবে। এটিকে বিপর্যয় মনে করছেন নেতানিয়াহু। ফলে নেতানিয়াহুর কোনো লক্ষ্যই পূরণ হয়নি। ইরানের আইআরজিসি এখনো শাসন ক্ষমতায়, আর পারমাণবিক কর্মসূচি অনিশ্চিত, এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও বহাল তবিয়তে আছে। সবকিছুই এখন ইসরায়েলের বিপক্ষে বলেও মন্তব্য করেন তিনি। ডেমোক্র্যাটরা আইস কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আইস বিলুপ্তির দাবির সমালোচনা করে মিলার বলেন, ডেমোক্রেটিক পার্টি বর্তমানে চরমপন্থীদের দলে পরিণত হয়েছে। তবে ডেমোক্র্যাটদের দাবি, আইসকে ব্যবহার করে মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তাদেরকে ব্যবহার করছেন বলে অভিযোগ করেন কলোরাডোর সেক্রেটারি অফ স্টেট জেনা গ্রিজওয়াল্ড। আইস বিলুপ্তের দাবির পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলার। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাইডেন প্রশাসনের সময় অবৈধ অভিবাসীরা অবাধে অনুপ্রবেশ করার সুযোগ পেয়েছে, যার ফলে দেশের মানুষের বিরুদ্ধে সহিংসতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। মিলার অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা আইস সহ ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডকে উস্কে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হওয়া হামলাগুলোর জন্য ডেমোক্র্যাটদের বক্তব্য ও আচরণকে দায়ী করেন তিনি। ডেমোক্রেটিক পার্টি এখন আর তাদের পূর্বের আদর্শিক অবস্থানে নেই বলেও মন্তব্য করেন মিলার। তিনি আরও যোগ করেন, আইস বিলুপ্তের দাবির মাধ্যমে ডেমোক্র্যাটরা মূলত মাদক পাচার চক্রসহ মেক্সিকান সব অপরাধী সংগঠনকে সুযোগ করে দিচ্ছে। এদিকে ডেমোক্রেসি ফরওয়ার্ড নামে একটি অলাভজনক আইনি সংস্থা জানিয়েছে, টেক্সাস এবং নর্থ ক্যারোলাইনার স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে ভোটারদের তথ্য সংগ্রহ করছে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস। এ সংক্রান্ত কিছু নথিপত্র এবং ইমেইল হাতে পেয়েছে বলে দাবি করেছে তারা। সংস্থাটির প্রেসিডেন্ট ও সিইও স্কাই পেরিম্যান এটিকে নির্বাচন ব্যবস্থায় অনধিকার হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। এর ফলে নির্বাচনের স্বচ্ছতা ও ভোটারদের নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি। অন্যদিকে কলোরাডোর সেক্রেটারি অফ স্টেট জেনা গ্রিজওয়াল্ড স্টেটগুলোর নির্বাচন ব্যবস্থায় ফেডারেল সরকারের হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি ভোটারদেরকে ট্রাম্প প্রশাসনের কোনো নেতিবাচক পদক্ষেপে ভয় না পেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং ভোট দেওয়ার পরিকল্পনা করার আহ্বান জানান। নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানায় বিদেশের মাটিতে বৃহত্তম কবরস্থান উদ্বোধন করা হয়েছে।
শনিবার বৃহত্তর নোয়াখালী সোসাইটির উদ্যোগে অরেঞ্জ কাউন্টির মিডল টাউনে এই কবরস্থানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রায় 100,000 কবরের সুবিধাসম্পন্ন এই প্রকল্পকে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আমেরিকায় বৃহত্তম নোয়াখালী সোসাইটি 1993 সালে প্রতিষ্ঠার পর থেকেই জনহিতকর কাজ করছে। তারই ধারাবাহিকতায় নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টির মিড টাউনে প্রতিষ্ঠা করা হয়েছে স্কট টাউন বাংলাদেশ সেমেট্রি। নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 2 ঘন্টা সময় লাগে বৃহত্তর এই কবরস্থানে যেতে। আমরা নোয়াখালীবাসী চেষ্টা করেছি সারা বাংলাদেশ কমিটির জন্য এখানে 126 একর উপরে যে কবরস্থান, যেটা শুধু মুসলমানদের জন্য এবং কি সবকিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বাই বাংলাদেশিদের মালিকানাধীন। আজকে আলহামদুলিল্লাহ মাটি দিয়েছি, আমরা মাটি দেওয়া শুরু করেছি। জুলাই মাসের 1 তারিখ থেকে অফিসিয়ালি পাবলিকের কাছে ওপেন করা হবে মাটি দেওয়ার জন্য। কবরস্থান প্রকল্পকে মুনাফাহীন বলে বর্ণনা করেছেন সংগঠনের আজীবন সদস্য এবং কবরস্থান প্রকল্পের অন্যতম সংগঠক মিজানুর রহমান। কবর দেয়া এটা একটা মানব সেবামূলক একটা কাজ, এবং এই প্রজেক্টটা নেওয়া হয়েছে মানুষকে সেবা দেওয়ার জন্য। এখানে এই যে ব্যবসার কোনো চিন্তা ভাবনাই নেই। কারণ হলো, আপনি যে আজকে কবরটা নিচ্ছেন, এটা কবরটা দেওয়ার পরে এটাকে যুগ যুগ ধরে মেনটেন কারা করবে, যুগ যুগ ধরে এটাকে মেনটেন করতে হবে। ধরেন এখানে এই যে এই ঘাস হবে, ঘাস পরিষ্কার করতে হবে। এটা মূলত করোনার সময় আমরা দেখছি যে একটা কবরের জন্য মানুষের হাহাকারটা কি ছিল, সেই হাহাকারকে লক্ষ্য করেই এই প্রজেক্টটা নেয়া। বেসিক্যালি যে অনেক বাঙালির লাশ বেওয়ারিশ ভাবেও দাপন করা হয়েছে, তখন ভয়ে কেউ আসে নাই, দায়িত্বও কেউ নেয় নাই। নোয়াখালী সমিতি এই যে আপনার তাদের মেম্বারদেরকে আজীবন ফ্রি যেখানেই থাকুক সেখানে এই সেবাগুলো দিয়ে আসছে, এবং এই সেবাটাও ব্যবসা নয়, সম্পূর্ণরূপে মানব সেবার জন্য করা হয়েছে। 1 জুলাই থেকে কবরস্থানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তার আগেই শনিবার দুপুরে দাফন করা হয় সংগঠনের উপদেষ্টা SM আমানতের লাশ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমার বাবা অনেকদিন থেকে অসুস্থ ছিল, ক্যান্সার ছিল ওনার দীর্ঘ 1 বছর। তো আমি একজন নোয়াখালীর মেয়ে, তো আমার বাবা একজন নোয়াখালীর সন্তান, কিন্তু এই নোয়াখালী সোসাইটিটা হচ্ছে আমাদের একটা প্রাণের জায়গা বলতে পারেন। তো আমার যে জাহিদ ভাইয়া, আমার যে আঙ্কেলরা, আমার রব আঙ্কেল, আমার মোশাররফ আঙ্কেল, আমার প্রত্যেকটা আঙ্কেল যেভাবে যে পাশে ছিল, 1 বছর সারাক্ষণ আমাদের সাথে, আমার বাবার পাশে ছিল। যখনই বাবা বলতো ওনারা সবাই বাবার সাথে কাছে। আমার তাজু আঙ্কেল, আমি সবার নাম এখন হয়তো বলতে পারছি না, কিন্তু আমার প্রত্যেকটা আঙ্কেল বা আমার প্রত্যেকটা ভাইয়ার আমরা যেভাবে সাপোর্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের নোয়াখালী সোসাইটির জন্য দোয়া করবেন। যেরকম এখন পর্যন্ত ওনারা একত্রতার সাথে সেই 1993 থেকে ওনারা স্টার্ট করে এই পর্যন্ত 2026 পর্যন্ত একসাথে আছে, যেন সামনের দিকে ইনশাল্লাহ একসাথে এরকম থাকতে পারে। আরো ভালো ভালো কিছু প্রজেক্ট ওনারা যেন করতে পারে, যেটা আমাদের বাংলাদেশকে যেন বাংলাদেশের সবার কাছে রিপ্রেজেন্ট করবে, যে নোয়াখালী সোসাইটি ওদের ওই একাত্মতা, ওদের ওই স্যাক্রিফাইস বা সবার যে একটা একসাথে ভালো কিছু করার যে একটা প্রচেষ্টা, এটা যেন অব্যাহত থাকে। আমি দোয়া করব। আমেরিকায় বাংলাদেশি সংগঠন অথবা প্রতিষ্ঠানের কাছে কবর বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ইতোমধ্যে প্রথম পর্বের 20,000 কবর বিক্রি হয়েছে। 126 একর জমির উপর প্রতিষ্ঠিত এই কবরস্থানে 100,000 কবর নির্মাণ এবং তত্ত্বাবধানের ব্যবস্থা করা হবে। বর্তমান যে বাংলাদেশ সিমেট্রি, এখানে ইনশাল্লাহ আজকে উদ্বোধন হচ্ছে। এখান থেকে আমরা আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 1,000 কবর কিনেছি। আমাদের কবরের মূল্য আমরা এখান থেকে $1,000 করে কিনেছি। এটার সাথে ওদের যে মেনটেন্স কস্ট, লাইক কবর ওপেনিং এবং ক্লোজিং, এটার কস্ট হলো $2,500। আদার্স আপনি ফিনাল কস্ট হলো, আপনি যে ফিনালকে কন্ট্যাক্ট করবেন তাদের উপর ডিপেন্ড করে, ফিনাল কস্টটা ডিপেন্ড করবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রাইস হতে পারে। সো আপনি কবর দেওয়া পর্যন্ত কবর প্লাস ওপেনিং ক্লোজিং কস্ট হবে $3,500। ইতোমধ্যে কবরস্থানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। মিলেছে ফেডারেল সরকারের প্রয়োজনীয় অনুমোদন। কবর দেওয়ার মতো সব রকমের প্রসেস আমাদের কাছে আছে। আমাদের মেশিন আছে, মেশিনের মাধ্যমে আমরা প্রথমে মাটি করি, তারপরে আমরা বক্সটা মেশিনের মাধ্যমে আমরা কবরে নামাই, এবং তারপরে আমরা
রকমের প্রসেস কমপ্লিট করে সব ধরনের যা 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 প্রয়োজনীয় আমাদের সব ধরনের মেশিন আমাদের কাছে আছে এবং আমাদের দক্ষ অপারেটর দ্বারা আমরা এটা পরিচালনা করি। 1 লক্ষ কবরস্থানের এই প্রজেক্ট সবাই মিলে যদি সুশৃঙ্খলভাবে পরিচালনা করে তাহলে এটি মুসলমানদের শেষ আশ্রয়স্থল হিসেবে নির্ভরযোগ্য জায়গা দখল করে নিতে পারবে বলে মনে করছেন বাংলাদেশি অভিবাসীরা। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ভালো মেলা। বেসরকারি প্রতিষ্ঠান ভালোর আয়োজনে শুক্রবার নিউ ইয়র্কের জ্যামাইকায় এই আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন কমিউনিটির বাসিন্দারা। আয়োজকদের উদ্যোগকে প্রশংসায় ভাসিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। নিউ ইয়র্কের ব্যস্ততম শহুরে জীবনের মাঝেও যেন এক টুকরো গ্রাম বাংলা। দ্বিতীয়বারের মতো আয়োজিত ভালো মেলা রূপ নেয় প্রবাসে সংস্কৃতির মিলন মেলা। জ্যামাইকার ভেন্যুতে দিনভর ছিল লোকজ সংস্কৃতি, খাবার, পোশাক আর সঙ্গীতের প্রাণবন্ত আয়োজন। বাংলার ঐতিহ্যবাহী পণ্য, দেশীয় খাবার আর নানান স্টলে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থীরা। শিশু থেকে শুরু করে তরুণ, নারী, পুরুষ সবাই মেতে ওঠেন এই সাংস্কৃতিক উৎসবে। আয়োজকদের মতে প্রবাসে নতুন প্রজন্মকে নিজের শিকড়ের সঙ্গে যুক্ত রাখতেই এই উদ্যোগ। কমিউনিটি এখানে সপরিবারে সকল বয়সের মানুষের আগমন করছে এবং বিশেষ করে বাচ্চাদের কথা চিন্তা করে এখানে বিভিন্ন রাইডের আয়োজন করা হয়েছে। এখানে যেমন একটা সবার ভিতরে একটা মেলবন্ধন ঘটে, ঠিক তেমনি আমরা আমাদের কৃষ্টি কালচার হেরিটেজটা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস থাকে। মেলায় নানা পসরা দেখতে ভিড় করছেন অন্যান্য কমিউনিটির সদস্যরাও। তারা বাংলাদেশি সংস্কৃতি, খাবার ও আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন। It's amazing experiencing other people's cultures, tasting their food, looking at their clothes, hearing their music, their culture, and I think this is the beauty of New York City, where we could come together as different cultures and understand each other, so we could be united. বাংলাদেশি কমিউনিটির অবদানকে প্রশংসা করছেন নিউ ইয়র্ক সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশা। তিনি জানান, বিভিন্ন কমিউনিটির মধ্যে বাংলাদেশি কমিউনিটির ভূমিকা দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে। দেখে যে আমাদের সাথে না চলে ওদের কোনো কাজ হচ্ছে না, সো বেসিক্যালি ওরা ওই জন্যই আমাদের সাথে মিশে। আর বিশেষ করে ভালোকে আমি ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে ভালো সবসময় একটা উদ্যোগ নেয় পুরা কমিউনিটিকে একত্রিত করার জন্য। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও বাংলাদেশি কমিউনিটির গুরুত্ব বেড়েছে, তাই মেলা এসেছেন বেশ কিছু জনপ্রতিনিধি এবং আসন্ন নির্বাচনে ভোট প্রার্থনা করছেন বাংলাদেশি কমিউনিটির কাছে। Shows the power of our Bangladeshi community. Our Bangladeshi community is an essential community of this city. It is our small business owners. It is our taxi drivers. It is our delivery workers. You know, mashallah, this mela is a very, very beautiful gathering of people from all over, not only from Jamaica, but from all over the city, from all over the region who've come out here. And I think it's important that the governor's office came today to show that we are here with the Muslim community. I mean, I love fushka. I love it. So I like the ones with the shaved egg on top. I know there's different versions, but I personally like the one with it's like crunchy. It's got like some, you know, substance with the potatoes, and then it's got a little bit of the sweetness and the spiciness. That's why I love it. বাংলার সংস্কৃতির প্রেমে পড়েছেন এই নারী, যিনি শাড়ি চুড়ি সহ আট পরে নারীর সাজে মেলায় উপস্থিত হয়েছেন। I converted to Islam a couple of years ago, and the people who taught me about Islam and guided me were Bengali and Pakistani. So while people tend to associate Arab culture with Islam, I associate more Desi culture. শত ব্যস্ততাকে পেছনে ফেলে বাংলা সংস্কৃতির আবহ দেখে স্মৃতি রোমন্থন করছেন মেলায় আগত বয়োজ্যেষ্ঠরা। পুরো পরিবেশটা আমাদের বাঙালি পরিবেশ এবং সুন্দর, সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা জমজমাট একটা অবস্থাপনা হয়ে যাচ্ছে। আমরা সেই পয়লা বৈশাখের মেলার মধ্যে আমরা রয়েছি এখানে। দীর্ঘদিন দেশের বাইরে, হঠাৎ একটু চেঞ্জটা ভালোই লাগে। অবশ্যই বাংলাদেশের কথা মনে করো, বাংলাদেশের মেলা তো অন্যরকম, আর এই দেশে তো হলো বাঁচতে হলে থাকতে হবে, এই সিস্টেমে মেলা চলে গেছে। Seeing their culture, eating the food and having a great time, this gives us a chance, an outlet for the community, an outlet for the children to see the culture and live the culture. আমি হাঁটতেছিলাম, অনেক ধরনের মানুষ দেখতে পাচ্ছি, বেশিরভাগ মানুষ বাংলাদেশে, আবার বিদেশি কয়েকজনকে দেখেছি যেটা আমি সাধারণত দেখি না বাংলাদেশি ইভেন্টে। বাচ্চাদেরকে নিয়ে আসছি এখানে, আমাদের বাংলাদেশি ট্রেডিশনাল পোশাক, খাবার দাবার থেকে শুরু করে ইভেন তো আমাদের কালচারাল যে সংস্কৃতি আমরা তুলে ধরা। আসলে আসছে দিনগুলোতে ভালো বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে সৃজনশীল আরও কাজ করবে এমন প্রত্যাশা কমিউনিটি। নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশি মেলা আয়োজন করা হচ্ছে, যে মেলার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে বাংলার সংস্কৃতির নানা আয়োজন।
যেখানে খাবার, পোশাক সহ বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরার মধ্য দিয়ে অন্য কমিউনিটির মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা অন্যান্য কমিউনিটিও মুগ্ধ করে এই সংস্কৃতি উপভোগ করছেন। এর মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি অন্যদের কাছেও ছড়িয়ে পড়বে বলে আশা করছেন আয়োজকরা। ষষ্ঠবারের মতো বিশ্বসেরা হওয়ার স্বপ্নে এগিয়ে চলেছে ব্রাজিল। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে সেলেসাওরা। আর সেই জয়ের আনন্দে আমেরিকা জুড়ে উৎসবে মেতেছিলেন ব্রাজিলের প্রবাসী সমর্থকরা। বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার মাঠে নেমেছে ইতিহাস গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ফিলাডেলফিয়া হেতির বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। শুরু থেকেই বলের দখল, আক্রমণ আর ছন্দময় ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে ব্রাজিল। আমি ব্রাজিলের সাপোর্টার, এবার বিশ্বকাপে ব্রাজিল জিতবে ইনশাআল্লাহ। হলুদ সবুজ জার্সির জাদু যেন আবারও দেখা গেল মাঠে। আক্রমণ ভাগের ঝলক, মাঝমাঠের নিয়ন্ত্রণ আর রক্ষণ ভাগের দৃঢ়তায় পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে ব্রাজিল। দর্শনীয় ফুটবল উপহার দিয়ে শেষ পর্যন্ত 3-0 গোলের স্বস্তিদের জয় তুলে নেয় তারা। The Philly Stadium watching Brazil versus Haiti. You can see, I expect a great game from Brazil. ব্রাজিলের এই ম্যাচকে ঘিরে উন্মাদনার কমতি ছিল না আমেরিকার বিভিন্ন শহরে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে রেস্টুরেন্ট, স্পোর্টস বার এবং জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে জড়ো হন হাজারো প্রবাসী সমর্থক। খেলার প্রতিটি আক্রমণ, প্রতিটি গোল আর প্রতিটি সুযোগে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় উদযাপন। প্রিয় দলের জয়কে ঘিরে গান, নাচ আর স্লোগানে মুখর হয়ে ওঠে সমর্থকদের মিলনস্থলগুলো। ভক্তদের বিশ্বাস, এই ছন্দ ধরে রাখতে পারলে টুর্নামেন্টের পরবর্তী ধাপগুলো তো দাপট দেখাবে ব্রাজিল। সমর্থকদের আশা, নান্দনিক ফুটবল আর ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ করে তোলার স্বপ্ন এবার বাস্তবে রূপ নেবে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বেঙ্গল ক্লাব। আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। 17 জুন দুপুর 2টায় আটলান্টিক সিটির 3301 ফেয়ারমন্ট এভিনিউর বোর্ড হাউস সংলগ্ন খেলার মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিটির পুলিশ প্রধান জেন সার্কোস, সিটির জননিরাপত্তা পরিচালক সিনু রেগেন, লোকাল 54 সভাপতি ডোনাল্ডি ক্যাপ্রিও, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান আঞ্জুম জিয়া প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। Watch this soccer game, football game with the Bengal Club set up to commemorate the FIFA, get us all excited about the World Cup, to bring the whole community together, to get us out here on Atlantic City Field, the Atlantic City community. The games are great, and it's just outstanding being out here. আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। একদিনের এই টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্বকাপের উন্মাদনা প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বেঙ্গল ক্লাবের এই উদ্যোগ প্রবাসীদের মাধ্যমে অনেক সাড়া পেয়েছি। ভবিষ্যতে আমরা এর থেকে ভালো অনুষ্ঠান আর আয়োজন করব। আজকে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট খুবই সাকসেস, কমিটি থেকে খুবই সাড়া পাচ্ছি। ইন ফিউচারে আমরা আরো অনেক বড় করে এই টুর্নামেন্ট দিব, সবাই সহযোগিতা করবেন, এইভাবে সাপোর্ট করে পাশে থাকবেন। ফুটবল টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। ফুটবল টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনালে সুরমা বয়েজ এফসি দল বেঙ্গল টাইগার্স দলকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অন্তু চৌধুরী। I would like to congratulate the Bengal Club for organizing this amazing tournament and bringing the community all together in celebration. Congratulations for all your wonderful hard work. I just wanted to take a moment to thank the Bengal Club for bringing this tournament here to Atlantic City. Over here at Pete Polito Field, it's great to see so many people from the community together, having this tournament amongst each other, exercising, promoting physical fitness, and of course celebrating the FIFA World Cup right here in New Jersey. পুলিশ প্রধান জেম সার্কোস বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। অন্যান্যদের পুরস্কৃত করেন বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা। ফুটবল টুর্নামেন্ট সফল করায় বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু, সাধারণ সম্পাদক কাজল বাড়ি সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা সংশ্লিষ্ট সবাইকে
ধন্যবাদ জানিয়েছেন। বিশ্বকাপ টুর্নামেন্ট উপলক্ষে আমরা বেঙ্গল ক্লাব মিনি আকারে মিডবারে আমরা টুর্নামেন্ট ছেড়েছি। আমরা ভবিষ্যতে আরো বড় আকারে আসব। বেঙ্গল ক্লাব আয়োজিত বিশ্বকাপ উপলক্ষে আমাদের এই আটলান্টিক সিটিতে ফুটবল টুর্নামেন্ট কমিউনিটিতে বড় সাড়া পেরেছে এবং আমাদের 8টা টিম মিলে সবাই উপস্থিত এবং দর্শকের প্রাণবন্ত উপস্থিতিতে এই টুর্নামেন্ট সফল হয়েছে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বেঙ্গল ক্লাবের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন, তাদের এই আয়োজন মূলত সব কমিউনিটিকে এক কাতারে আনার লক্ষ্য এবং তারা এক্ষেত্রে সাকসেস, এটা শতভাগ বলা যায়। আশা করছি তারা আগামীতে আরো বড় বড় ফুটবল টুর্নামেন্ট উপহার দেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।